7 রাজ্যের সুলতানের ছেলের বিয়ে। শাহজাদা যাকে বিয়ে করবে সে হবে ভবিষ্যৎ সুলতানা। তাই এই দুর্লভ সম্মান অর্জন করতে দিতে হবে পরীক্ষা। তাই 7 রাজ্যের বিয়ের উপযুক্ত সব রাজকন্যার ডাক পড়ে। শাহজাদা নিজে বেছে নেবে তার সঙ্গী। কিভাবে এই সমস্যার সমাধান হবে জানতে হলে পুরো গল্পটা দেখুন। বিশাল গুলশানাবাদ সাম্রাজ্যের সুলতান জব্বার খানের প্রতাপে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তার অধীনে রয়েছে ছোট বড় 7টি রাজ্য, যারা প্রতি বছর কর দিয়ে সুলতানের প্রতি আনুগত্য প্রকাশ করে। আর সুলতানের একমাত্র ছেলে শাহজাদা রাশেদ রূপে যেমন সুদর্শন, গুণে তেমন বিচক্ষণ। তার বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে। কিন্তু শাহজাদাকে তো আর যার তার সাথে বিয়ে দেওয়া যাবে না। পাত্রী হতে হবে রূপবতী, গুণবতী, মোট কথা সব দিক থেকে অনন্য। পাত্রী বেছে নেবে শাহজাদা নিজেই। তাই অধীনস্থ 7 রাজ্যের রাজাদের কাছে বার্তা গেল, নিজ নিজ রাজ্যের বিবাহযোগ্যা রাজকন্যাদের শাহজাদার বিয়ের উদ্দেশ্যে শাহী প্রাসাদে প্রেরণ করুন। প্রাসাদে কিছুদিন থেকে করতে হবে শাহজাদার মন জয়। শাহজাদা রাশেদ যাকে পছন্দ করবেন তিনিই হবেন এই বিশাল সাম্রাজ্যের ভবিষ্যৎ সুলতানা। এই ঘোষণায় সাম্রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়ে গেল। এই ফরমান এসে পৌঁছাল ছবির মতো সুন্দর সবচেয়ে ছোট্ট রাজ্য ময়ূরপঙ্খীতে। রাজ্যের রাজা ফারুক কপালে হাত দিয়ে বসলেন। তার একমাত্র কন্যা রাজকুমারী আইরিন। পূর্ণিমার চাঁদের মতো তার রূপ, আর বুদ্ধিতে যেন সাক্ষাৎ বৃহস্পতি। কিন্তু সে ছিল স্বতন্ত্রচেতা, আত্মসম্মানে অটল। রাজকুমারী আইরিন এই ফরমানের কথা শুনে জ্বলে উঠল। বাবা, এর মানে কি? আমরা কি বিক্রির সামগ্রী? বিয়ের জন্য কি রাজকন্যাদের লাইন দিতে হবে? একদল রাজকন্যা নিজেদের সাজিয়ে গুছিয়ে এক শাহজাদার সামনে হাজির হব, আর সে দয়া করে একজনকে বেছে নেবে? নিজের পছন্দ, মত, সম্মান সব বিসর্জন দিয়ে এক পুরুষের মন জয়ের প্রতিযোগিতা? এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। আমি যাব না। কিন্তু রাজার মুখ বিষণ্ণ। তিনি জানেন আদেশ না মানলে সুলতান রুষ্ট হবেন এবং রাজ্য বিপদের মুখে পড়বে। রাজা ফারুক বললেন, তোর কথা ঠিক, কিন্তু না গেলে সুলতান রাগ করবেন। আমাদের রাজ্য হয়তো শেষ হয়ে যাবে। আমি তোর ওপর কিছু চাপাচ্ছি না, কেবল অনুরোধ করছি। বহু অনুরোধে অবশেষে আইরিন চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ঠিক আছে, তবে একটা শর্ত, আমাকে কেউ সাজাবে না। আমি কেমনভাবে যাব সেটা আমার সিদ্ধান্ত। রাজা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি বললেন, তোর যা ইচ্ছে তাই করিস মা, শুধু প্রাসাদে উপস্থিত থাকিস। তোর সুলতানা হতে হবে না, অন্তত আমার রাজ্যটা রক্ষা কর। আইরিন মিষ্টি করে হেসে বলল, আহা, বলছি তো যাব, এত চিন্তা করো না তো। তারপর একদিন রাজকুমারী আইরিন সুলতানের প্রাসাদের দিকে রওনা হল। তবে এ কোন রূপে? পরনে তার সাধারণ পোশাক, আর নিজের দুধে আলতা গায়ের রঙে মেখে নিল কালি আর ছাই। ফর্সা মুখচিত্র হয়ে গেল শ্যামলা, যাতে তার রূপের ঝলক কারো চোখে না পড়ে। কেউ যদি তাকে পছন্দ করে, তবে সেটা যেন তার গুণের জন্য হয়, রূপের জন্য নয়। সুলতানের প্রাসাদে পৌঁছে সে দেখল আরও 3 রাজকন্যা এসেছে। বাকি রাজ্যগুলায় হয়তো বিয়ের বয়সী রাজকন্যা নেই। সুলতান 4 রাজকন্যাকে বললেন, তোমরা প্রাসাদ চত্বর ঘুরে দেখে আসো। আগে দেখো প্রাসাদ পছন্দ হয় কিনা। বিয়ের পর যেখানে থাকবে সেটা পছন্দ তো হতে হবে, তাই না? 4 জন যে যার মতো করে প্রাসাদ চত্বরে গেল। প্রথমেই আইরিনের চোখ পড়ল রত্নপুর রাজ্যের রাজকুমারী শারমিনের উপর। তার হাঁটাচলায় এমন একটা ভঙ্গি যেন পৃথিবীর সব কিছুতেই সে বিরক্ত। প্রাসাদের বাগানের পথে পড়ে থাকা কয়েকটি শুকনো পাতা দেখে এমনভাবে ছি ছি করে উঠল যেন আবর্জনা স্তূপ দেখেছে। আইরিন মনে মনে ভাবল, নিশ্চয়ই সূচিবায়ু স্বভাবের আর ভীষণ অহংকারী। দাসীদের সাথে কি তাচ্ছিল্যের সাথে কথা বলছে। এরপর তার নজরে এলো জ্ঞানপুর রাজ্যের রাজকুমারী পূরবী। চোখে মোটা ফ্রেমের চশমা, হাতে একটা বই। বাইরের পৃথিবীতে কি হচ্ছে তা নিয়ে তার কোনো ভ্রুক্ষেপই নেই। আইরিন ভাবল, এর সাথে কথা বলা যায়। কথা বলতে গিয়ে তো আইরিনের মাথাই খারাপ। বিয়ের পরীক্ষা দিতে রাজকন্যা আসছে নাকি বিজ্ঞানী আসছে, বোঝাই দেয়। পূরবী বলে চলেছে, শাহজাদা একজন, আমরা আসছি 4 জন, মানে এক একজনের চান্স 4 ভাগের 1 ভাগ। তবে আমি বিয়ে করতে আসিনি। আমি শুনেছি এখানে পুরো রাজ্যের মধ্যে সবচেয়ে বড় লাইব্রেরি আছে।
এমনিতে তো আসার সুযোগ হয় না, তাই এই অশিলায় যদি দেখার সুযোগ হয় কত নতুন কিছু শিখতে পারব। খুশিতে তার চোখটা চকচক করে উঠল। আইরিন হেসে বলল, আচ্ছা, তাহলে সুলতানের সাথে কথা বলে দেখো তোমাকে একটা লাইব্রেরি পাস দেয় কিনা। কিন্তু আরেকজনকে যে দেখছি না, কি যেন নাম? পুরবী বলল, পুষ্পদ্বীপের রাজকুমারী কামিনী। আমাকে বলেছে শাহজাদা কানা মেয়ে বিয়ে করবে না, তাই যেন আমি চেষ্টা না করি। তারপর শাহজাদাকে বারান্দায় দেখেই দৌড়ে গেল। মনে হলো এক্ষুনি বিয়ে করে ফেলবে। একদম গায়ে পড়ে যাচ্ছিল শাহজাদার। আইরিন বুঝল কামিনীর গায়ে পড়া স্বভাব আছে। অন্যকে ছোট করে নিজেকে বড় দেখানোর চেষ্টায় কোনো কমতি রাখবে না। কিছুদিন পর সুলতান 4 রাজকুমারীকে একটি সৃজনশীল প্রতিযোগিতার মুখোমুখি করলেন। প্রাসাদের বাগানের 4টি ভিন্ন অংশ তাদের সাজাতে হবে। রাজকুমারী শারমিন শুনেই ছ্যাঁ ছ্যাঁ করে উঠল। এসব তো মালিদের কাজ, রাজকুমারীদের কেন মাটি আর ময়লা ঘাটতে হবে? সে এক রাশ বিরক্তি আর ঘৃণা নিয়ে কয়েকটি ফুল ছিঁড়ে ছিটিয়ে দিল যে জায়গাটা তার সাজানোর কথা। কিন্তু রাজকুমারী কামিনী কোনো অবহেলা তো করলই না, বরং সে মালি আর দাসীদের স্বর্ণ মুদ্রা দিয়ে কাজে লাগিয়ে দিল। নিজে কেবল দাঁড়িয়ে থেকে তদারকির ভান করল, যেন সেই সব নির্দেশনা দিচ্ছে। তবে মালিদের চেষ্টায় তার অংশটি মোটামুটি ভালো দেখাচ্ছিল। অন্যদিকে পুরবী দিনের মতো আজকেও রাজ্যের লাইব্রেরিতে গিয়ে বইয়ের সমুদ্রে ডুবে গেছে। আজকের পরীক্ষার কথা তার মনেও আসলো না। সুলতান লোক পাঠিয়ে তাকে খবর দিলেন। পুরবী 2 বগলে এতগুলো বই নিয়ে প্রাসাদে চলে আসলো ঠিকই, কিন্তু যে লাউ সেই কদু। যেখানটা তার ফুল দিয়ে সাজানোর কথা, সেখানে সাথে করে নিয়ে আসা সব বই সাজিয়ে আবার বইয়ের জগতে ডুবে গেল। আর আইরিন, সে তো পরীক্ষার কথা শুনে খুবই বিরক্ত ছিল, কিন্তু যখন শুনল প্রাসাদ সাজাতে হবে তখন রাজি হল। কারণ সাধারণকে সাজিয়ে অসাধারণ করে তোলার ব্যাপারটা সে খুব উপভোগ করে। এরকম সৃজনশীলতাই তার মনের আসল খোরাক। সে প্রথমে প্রাসাদের মালিদের সাথে গল্প জুড়ে দিল, তাদের সুখ দুঃখের কথা শুনল, তারপর তাদের নিয়েই কাজে লেগে গেল। দেশীয় গাঁদা, পলাশ, শিমুল ফুল দিয়ে সাজালো তার অংশ। মালিদের বাচ্চাদের নিয়ে শুকনো পাতা আর মাটি দিয়ে ছোট ছোট পাখি আর প্রজাপতি বানিয়ে গাছে ঝুলিয়ে দিল। তার অংশে ছিল প্রকৃতির স্নিগ্ধতা, মানুষের আন্তরিকতা আর সবার অংশগ্রহণের আনন্দ। বাগানের পাখি আর প্রজাপতিরও মনে হয় পছন্দ হয়ে গেল। তারা এসে ভিড় জমালো এখানটায়। শাহজাদা রাশেদ আড়াল থেকে সবটাই দেখছিল। আইরিনের সৃজনশীলতা আর সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতায় সে গভীরভাবে মুগ্ধ হল। পরের পরীক্ষায় 4 রাজকুমারীর হাতে একটি করে স্বর্ণমুদ্রার থলে দিয়ে বলা হলো, নগরে গিয়ে প্রজাদের যে কোনো একটি বাস্তব সমস্যার সমাধান করে আসতে হবে। শারমিন প্রাসাদের গেটে গিয়ে দূরে কয়েকটা ভিখারি দেখল। ভিখারিদের দিকে স্বর্ণমুদ্রা ছুড়ে দিয়ে বলল, এই রাজ্যের দারিদ্র্যের সমস্যা আমি দূর করে দিলাম। তারপর হনহন করে হেঁটে প্রাসাদের ভেতর ঢুকে গেল। তার অহংকার আর বাস্তব জ্ঞানহীনতা দেখে সবাই অবাক হল। কামিনী রাজ্যে বের হয়ে দেখল 2 ব্যবসায়ী ঝগড়া করছে। সে 2 জনের হাতে স্বর্ণমুদ্রা দিয়ে চুপ করিয়ে দিয়ে বলল, সুলতান খবর নিলে বলবে আমি তোমাদের অনেক বড় ক্ষতি থেকে উদ্ধার করেছি। মুদ্রার লোভে তারা রাজি হল। প্রাসাদে ফিরে এসে কামিনী জানালো সে এক বিরাট সমস্যা সমাধান করে এসেছে। আর সায়েন্টিস্ট রাজকন্যা এবারও গেল লাইব্রেরিতে। লাইব্রেরির বই সাজানোর পদ্ধতি নিয়ে পুরবীর আপত্তি ছিল। পুরনো পদ্ধতিতে সাজানো, সঠিক বই খুঁজে পাওয়া খুব কঠিন। সে সারা দিন খেটে নিজের জ্ঞান কাজে লাগিয়ে পাঠাগারের জন্য একটি আধুনিক ক্যাটালগ সিস্টেম তৈরি করে দিল। লাইব্রেরিয়ান তো খুশিতে আত্মহারা। তার কাজটি অসাধারণ ছিল, কিন্তু বিয়ের বাজারে এই গুণ কতটা কাজে লাগবে তা শাহজাদাই ভালো বলতে পারবে। আর আইরিন ঘুরতে ঘুরতে নগরের এমন এক প্রান্তে পৌঁছাল যেখানে শিশুদের খেলার কোনো মাঠ নেই। সে এলাকার যুবকদের একত্রিত করে একটি খেলার মাঠ তৈরি করালো। কোনো স্বর্ণমুদ্রা খরচ হল না, শুধু তার কথার অনুপ্রেরণাতেই সবাই কাজে নেমে গেল। আর স্বর্ণমুদ্রাগুলো সেখানের এক প্রবীণের হাতে তুলে দিয়ে বলল, আপনার সুবিধা মতো এলাকার কাজে লাগাবেন। যে কাজ নিজেরা করা যায় সেটার জন্য অন্যের অপেক্ষায় থাকবেন না। সে শুধু সমস্যার সমাধানই করল না, মানুষকে আত্মনির্ভর হতেও শেখাল। বাকি শুধু শেষ পরীক্ষা। পরীক্ষার ধরন শুনে সবার তো মাথায় হাত। সুলতান ঘোষণা করলেন, আমার মা অর্থাৎ এই রাজ্যের রাজমাতা প্রচণ্ড খিটখিটে মেজাজের। তাকে আজ পর্যন্ত কেউ হাসতে দেখেনি। আমি নিজেও তার সামনে সমীহ করে চলি। তোমাদের মধ্যে যে তাকে হাসাতে পারবে
সেই হবে শাহজাদার স্ত্রী। এই কথা শুনে শাহজাদা রাশেদ হতাশ হয়ে বলল, আমার আর বিয়ে করা হলো না, এই পরীক্ষায় জীবনেও কেউ পাশ করতে পারবে না। একে একে সবাই নিজেদের ভাগ্য পরীক্ষা করতে গেল। শারমিন রাজমাতার রূপের মিথ্যা প্রশংসা করে চোখ রাঙানি দেখল। কামিনী এক তৈলাক্ত গল্প শুনিয়ে তার গম্ভীর চাহনি পেল। পূরবী এসে সৌরজগতের রহস্য নিয়ে কথা বলতে থাকল। বিরক্ত হয়ে রাজমাতা দিলেন এক বকা। সবশেষে এলো আইরিনোর পালা। সে দেখল বৃদ্ধা রাজমাতা একটি কাপড়ে সুই দিয়ে কাজ করার চেষ্টা করছেন, কিন্তু বয়সের কারণে সূঁচে সুতো পরাতে পারছেন না। আইরিন তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে মিষ্টি করে বলল, দাদিমা, শুনেছি আপনার হাতের কাজ নাকি একসময় রাজ্যের সেরা ছিল। রাজমাতা বললেন, এসব বলে আমাকে গলাতে পারবি না, যা ভাগ। আইরিন বলল, আমি গলাতেও আসিনি। আপনার নাতিকে বিয়ের জন্য পরীক্ষা দেওয়া আমার কাজও না। আমি এসেছি আপনার সাহায্যের হাত হতে। দেন এসব সুঁইসুতো আমার কাছে ডাল ভাত, আমি পড়িয়ে দিচ্ছি। এ যুগের রাজকুমারী সুঁইসুতার কাজ জানে, রাজমাতার বিশ্বাস হল না। তিনি দিলেন আইরিনের হাতে। আইরিন সুতো পড়াতে গিয়ে ইচ্ছাকৃতভাবে হাত ফসকে ফেলার ভান করল। সুইয়ে সুতো পড়াবে কি, নিজের হাতেই সুতো প্যাঁচি একাকার অবস্থা। রাজমাতা কাণ্ড দেখে ফিক করে হেসে দিলেন, সরতচারী, আমি আগেই বুঝেছিলাম এসব কাজ তোরা পারিস না। তখন মুচকি হেসে সুতোটা সুঁয়ে ঢুকিয়ে দিল এক নিমিষেই। আর রাজমাতার গালে চুমু দিয়ে বলল, হতচ্ছাড়ি বলো আর যাই বলো, তোমাকে তো হাসাতে পেরেছি। একজন অচেনা মেয়ের কাছ থেকে এমন নির্মল শ্রদ্ধা, আন্তরিকতা আর তার সাথেই শিশুসুলভ আচরণ দেখে কঠিন পাথরও গলে যায়। রাজমাতার মুখের কঠোর রেখা ধীরে ধীরে মিলিয়ে গেল। ঠোঁটের কোণে দেখা দিল মৃদু হাসি, যা পরক্ষণেই একরাশ উচ্ছল হাসিতে পরিণত হল। বহু বছর পর প্রাসাদে সবাই রাজমাতাকে প্রাণ খুলে হাসতে দেখল। অবশেষে শেষ দিন এলো। এতদিন শাহজাদা প্রকাশ্যে ছিল না, আড়ালে আবডালে থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল প্রত্যেক রাজকন্যার কাজ। আজকে সে সামনে আসার অনুমতি পেয়েছে। সুদর্শন ও বলিষ্ঠ এক যুবক, চেহারায় অভিজাত্য ও সরলতার এক অপূর্ব মিশ্রণ ঘটেছে। আজ প্রথম সামনে থেকে দেখছে আইরিন। শাহজাদাকে প্রথম দেখেই তার মনে যেন এক পশলা বসন্ত বয়ে গেল। এমন সুদর্শন ও মির্জিত যুবককে আপন করে পেতে কয়েকটা পরীক্ষা দেওয়াই যায়। সুলতান শাহজাদাকে জিজ্ঞেস করলেন, বল পুত্র, কে থাকবে তোমার সিংহাসনের পাশে? শাহজাদা হেসে কৃষ্ণবর্ণা মেয়েটির দিকে ইশারা করে বললেন, এই মেয়েটি, যার মুখে কালি কিন্তু মস্তিষ্কে আলোর ঝর্ণা। শুনে রাজকন্যা শারমিন তার স্বভাবসুলভ ছ্যাঁ করে উঠল। আর রাজকন্যা কামিনী বলল, শাহজাদার কি রুচি, এই কালো মেয়েকে বানাবে সুলতানা? আমার রাজ্যের মুচির বউ এর চেয়ে সুন্দর। সুলতানও বলল, শাহজাদা, তুমি যা বলছো তা কি ভেবে বলছো? তখন আইরিন নিজেই মঞ্চে উঠে দাঁড়াল। তার প্রবল আত্মসম্মান মাথাচাড়া দিয়ে উঠল। বলল, যদি আমার বুদ্ধি, সাহস, আত্মসম্মান আপনাদের কৃপায় গ্রহণযোগ্য হয় তাহলে থাকব, না হলে ফিরে যাব, কিন্তু মাথা নিচু করে নয়। রূপ যদি বিচারের মাপকাঠি হয়, তাহলে এতদিন পরীক্ষাটার নামে প্রহসন করা হয়েছিল কি? এক মুহূর্তের নীরবতা। তারপর সুলতান উঠে দাঁড়িয়ে বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে আমাদের রাজ্যের সত্যিকারের সুলতানা এসেছে। তোমার দাদিমা, মানে আমার মাও এই বয়সে এমন তেজস্বী আর বুদ্ধিমতী ছিলেন। তাহলে হোক বিয়ের দিন তারিখ নির্ধারণ। বিয়ের দিন সবাই অপেক্ষায়। কৃষ্ণবর্ণা সেই মেয়েটি কোথায়? তখনই দরজা খুলে এক আলো ঝলমলে রানীর আবির্ভাব। চাঁদের মতো মুখ, রাজসিক সাজে সজ্জিত। সবাই অবাক, ঠিক দেখছে তো? পাত্রী ছিল কালীরানী, এখন দেখছি সাক্ষাৎ পরী। শাহজাদা এগিয়ে গিয়ে চোখ টিপে বলল, তুমি তো আগেও সুন্দর ছিলে, শুধু মানুষ বুঝে উঠতে পারেনি। কিন্তু পাতিলের কালি আর চুলোর ছাই আমার চোখকে শুরু থেকেই ফাঁকি দিতে পারেনি। আইরিন লজ্জা পেয়ে গেল। মহা ধুমধামে বিয়ে সম্পন্ন হল। রাজা ফারুক মেয়ের কানে ফিসফিস করে বলিলেন, আজ আমি শুধু একজন গর্বিত বাবাই নই, তোর রাজ্যের একজন গর্বিত প্রজাও। আজকের গল্পটির চরিত্রে ছিলেন আমাদের নিয়মিত দর্শক আইরিন আপু ও রাশেদ ভাই। সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ। আপনার নামেও এমন গল্প পেতে থাকতে হবে আমাদের সাথে। নিয়মিত সুন্দর সুন্দর কমেন্ট করে জিতে নিন নিজের স্মৃতি হিসাবে রাখার মতো একটা গল্প।